ভাবুন তো, উম, যদি কাজের ক্ষেত্রে একজন মানে একজন উন্মত্ত ওয়াল স্ট্রিট ট্রেডারের ক্ষিপ্রতা আর একজন ধ্যানমগ্ন বৌদ্ধ সন্ন্যাসীর ধীরস্থির প্রশান্তির ঠিক মাঝখানে একটি নিখুঁত ভারসাম্য খুঁজে পাওয়া যেত, তবে কেমন হতো? হুম ব্যাপারটা অনেকটা এমন হতো যেন একজন মানুষের কাছে ওয়াল স্ট্রিট ট্রেডারের মতো দিনরাত পরিশ্রম করার প্রবল একটা শক্তি আছে, কিন্তু সে অন্ধের মতো কাজ না করে একজন বৌদ্ধ সন্ন্যাসীর মতো গভীর অর্থ ও উদ্দেশ্য নিয়ে কাজ করছে। রাইট। কারণ ওয়াল স্ট্রিট ট্রেডার হয়তো সারাদিন পাগলের মতো কাজ করে প্রচুর অর্থ উপার্জন করেন, কিন্তু দিন শেষে চরম ক্লান্তি আর একঘেয়েমি ছাড়া তার কাজের কোনো গভীর অর্থ খুঁজে পান না। অন্যদিকে বৌদ্ধ সন্ন্যাসীর কাজের মধ্যে অনেক অর্থ বা মাইন্ডফুলনেস থাকলেও তার বাহ্যিক কাজের পরিমাণ বা আউটপুট থাকে খুবই সামান্য। একদমই তাই। আর ক্রিস বেইলি নামের এক তরুণ ঠিক এই নিখুঁত ভারসাম্যটা খোঁজারই সিদ্ধান্ত নিয়েছিলেন। হ্যাঁ, আর এর জন্য তিনি বেছে নিয়েছিলেন চরম এক পথ। মানে, বিশ্ববিদ্যালয় থেকে দারুণ রেজাল্ট নিয়ে পাশ করার পর বড় বেতনের আকর্ষণীয় সব চাকরির প্রস্তাব অনায়াসে ছুঁড়ে ফেলেন তিনি। সত্যি সাহসের ব্যাপার। তার বদলে নিজের জমানো কিছু টাকা আর স্টুডেন্ট লোন নিয়ে তিনি নিজেকে পরিণত করলেন এক মানব গিনিপিগে। পুরো ১ বছর ধরে তিনি প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা নিয়ে নানা চরম পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা চালান। আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এই বিষয়টি নিয়েই কথা বলব। আমাদের উদ্দেশ্য হল ক্রিস বেইলির লেখা অসাধারণ বই দ্য প্রোডাক্টিভিটি প্রজেক্ট থেকে এমন কিছু পরীক্ষিত পদ্ধতি বের করে আনা যা আমাদের কাজের গতি আর মান দুটোই বাড়িয়ে দেবে। এই পরীক্ষাগুলোর মাত্রা সত্যিই বিস্ময়কর। মানুষ সাধারণত নিজের কাজের উন্নতি করার জন্য দু একটা বই পড়ে বা রুটিন বানায়, কিন্তু ক্রিস বেইলি এই ১ বছরে সপ্তাহে ৯০ ঘণ্টা পর্যন্ত কাজ করেছেন। বাপরে! হ্যাঁ, একটানা ৩৫ ঘণ্টা শুধু ধ্যান করেছেন, টানা ১ মাস কেবল পানি খেয়েছেন এবং ৭ দিনে ৭০ ঘণ্টা টেড টক দেখেছেন। ভাবা যায়। এই চরম হাড় ভাঙা গবেষণার নির্যাস হিসেবেই তিনি বইটি লিখেছেন, আর সেখানকার কার্যকারী পদ্ধতিগুলো নিয়ে জানলে সত্যিই অবাক হতে হয়। তার এই দীর্ঘ গবেষণার সবচেয়ে বড় শিক্ষাটি হল, প্রোডাক্টিভিটি মানে শুধু অন্ধের মতো গাদা গাদা কাজ করা নয়। এটি আসলে ৩টি মূল উপাদানের একটি চমৎকার রসায়ন: সময়, মনোযোগ এবং শক্তির সঠিক ব্যবস্থাপনা। এই ৩টি জিনিসের কোনো একটি বাদ পড়লে পুরো ভারসাম্যটাই নষ্ট হয়ে যায়। ঠিক বলেছেন। আমরা সাধারণত প্রোডাক্টিভিটি বলতে শুধু সময় বাঁচানোকে বুঝি, কিন্তু বিষয়টা আসলে ততটা সরল নয়। বিষয়টা যদি আমরা একটু তলিয়ে দেখি, শুধু সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট নিয়ে মেতে থাকা মানে হলো এমন একটি গাড়ির ট্রিপ প্ল্যান করা যার ট্যাঙ্কে কোনো তেল নেই। দারুণ একটা উপমা, তাই না? আমরা হয়তো নিখুঁত একটি রুটিন বানালাম, সকাল ৮টায় এই কাজ, ৯টায় ওই কাজ, কিন্তু সেই রুটিন অনুযায়ী কাজ করার মতো এনার্জি বা শক্তি আমাদের শরীরে বা মনে নেই, তখন সেই রুটিন কোনো কাজেই আসে না। একদম। কিন্তু এখানে তো একটা বড় ধরনের সংশয় তৈরি হয়। মানুষের এনার্জি তো আর মোবাইল ফোনের ব্যাটারির মতো নয় যে কপালে একটা পার্সেন্টেজ আইকন ভাসবে আর আমরা বুঝবো এখন চার্জ ফুল আছে। হ্যাঁ, ঠিক। আমরা কি খাচ্ছি, কেমন ঘুমাচ্ছি, এগুলোর ওপর ভিত্তি করে এনার্জি সারা দিন ধরেই ওঠানামা করে। এত অদৃশ্য একটা জিনিসকে আমরা সঠিকভাবে মাপব কিভাবে? খুব যৌক্তিক একটি প্রশ্ন। আর ঠিক এখানেই বায়োলজিক্যাল প্রাইম টাইম বা সংক্ষেপে বিপিটি ধারণাটি আসে। মানুষের শরীর তো যন্ত্র নয় যে সুইচ অন করলে সারা দিন একই মাত্রায় এবং একই গতিতে এনার্জি দেবে। তা তো বটেই। আমাদের শক্তির একটি নির্দিষ্ট ছন্দ বা রিদম আছে। ক্রিস বেইলি নিজের উপর পরীক্ষা করে দেখেছেন এই এনার্জি লেভেল ট্র্যাক করার একটি দারুণ কার্যকরী উপায় আছে। উপায়টা নিশ্চয়ই খুব জটিল কিছু হবে। মোটেও না, বরং পদ্ধতিটা খুবই সহজ। টানা কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন প্রতি আধ ঘন্টা বা ১ ঘন্টা পর পর নিজের এনার্জি লেভেল ১ থেকে ১০-এর স্কেলে একটি ডায়েরিতে বা অ্যাপে লিখে রাখতে হবে। আচ্ছা। ধরুন সকাল ৯টায় এনার্জি লেভেল ৮, আবার দুপুর ২টায় হয়তো দিন। এভাবে একটানা কিছুদিন রেকর্ড করতে হবে। তবে এর জন্য একটি বড় শর্ত আছে। কি শর্ত? এই ট্র্যাকিংয়ের সময় ক্যাফিন, অ্যালকোহল এবং অতিরিক্ত চিনি সম্পূর্ণ পরিহার করতে হবে। ও আচ্ছা, তার মানে কফি বা মিষ্টির সাহায্য ছাড়া শরীরের নিজস্ব শক্তির ওঠানামাটা ধরতে হবে। হ্যাঁ, কারণ চিনি বা ক্যাফিন তো আমাদের শরীরের স্বাভাবিক শক্তির মাত্রাকে কৃত্রিমভাবে বাড়িয়ে বা কমিয়ে দেয়।
আমরা যদি কফি খেয়ে এনার্জি মাপি তবে তো সেটা কফির এনার্জি, আমাদের শরীরের আসল এনার্জি নয়। একদম নিখুঁত ধরেছেন। কফি বা চিনি হলো এক ধরনের ধার করা শক্তি। এই কৃত্রিম উদ্দীপকগুলো বাদ দিয়ে যখন আমরা এনার্জি ট্র্যাক করব, তখন কয়েক সপ্তাহের মধ্যেই দিন বা রাতের এমন একটি নির্দিষ্ট সময় বেরিয়ে আসবে যখন মানুষের এনার্জি স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি থাকে। যেমন কারো হয়তো সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত শক্তির চূড়া থাকে, আবার কারো হয়তো সন্ধ্যা 5টা থেকে রাত 8টা পর্যন্ত। এটাই হলো একজন মানুষের বায়োলজিক্যাল প্রাইম টাইম। তাহলে এর মানে কি বানাচ্ছে? এই পিক এনার্জি উইন্ডো বা সর্বোচ্চ শক্তির সময়ে আমাদের উচিত সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজগুলো শিডিউল করা। একেবারে তাই। কারণ এই সময়ে ফোকাস বা মনোযোগ সবচেয়ে তীক্ষ্ণ থাকে, আর অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কাজগুলো যেমন ইমেলের উত্তর দেওয়া, মিটিং করা বা ঘর গোছানোর মতো মেইনটেনেন্স কাজগুলো এনার্জি লেভেল কম থাকার সময়ের জন্য জমিয়ে রাখা উচিত। মানে যখন আমাদের এনার্জি লেভেল একদম চূড়ায় থাকে তখন সেই মহার্ঘ এনার্জি সাধারণ কোনো কাজে নষ্ট করাটা তো রীতিমতো অপরাধ। ঠিক বলেছেন। শক্তির অপচয় রোধ করাই প্রোডাক্টিভিটির প্রথম ধাপ। কিন্তু এখানে তো আরেকটা মনস্তাত্ত্বিক সমস্যা চলে আসে। সেটা কি? কাজের সময় তো নির্ধারিত হলো, এনার্জিও তুঙ্গে, কিন্তু আমাদের অসংখ্য কাজের ভিড়ে কোন কাজগুলো আগে করব? মানে মাথায় যখন 100টি কাজের চাপ ঘোরে তখন তো ফোকাস করার বদলে উল্টো প্যানিক বাড়ে। এমনকি কাজের তালিকা চোখের সামনে ভাসলে অনেক সময় কিছুই করতে ইচ্ছে করে না। এই প্রচণ্ড মানসিক চাপ থেকে মানুষ কিভাবে মুক্তি পেতে পারে? যদি আমরা এর বড় চিত্রটা দেখি, মানুষের মস্তিষ্ক আসলে কোনো স্টোরেজ ডিভাইস বা হার্ড ড্রাইভ নয় যে এখানে সব তথ্য, কাজের তালিকা বা বাজারের ফর্দ জমা করে রাখতে হবে। রাইট। আমাদের মস্তিষ্ক হলো মূলত একটি প্রসেসর যা বিশ্লেষণ এবং সমস্যা সমাধানের জন্য তৈরি। যখনই আমরা অসংখ্য অসমাপ্ত কাজ মাথায় নিয়ে ঘুরি, তখন জেইগার্নিক ইফেক্ট নামের একটি মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার কারণে মস্তিষ্ক সেই কাজগুলোর কথা বারবার আমাদের মনে করিয়ে দেয়। আপনাকে একটু থামাবো। জেইগার্নিক ইফেক্ট ব্যাপারটা ঠিক কিভাবে কাজ করে? মানে বিবর্তনের দিক থেকে দেখলে কেন আমাদের মস্তিষ্ক এমন একটা যন্ত্রণাদায়ক উপায়ে তৈরি হলো? খুব সুন্দর একটা পয়েন্ট। ভাবুন তো, প্রাচীনকালে মানুষ যখন শিকার করত তখন অর্ধেক শেষ করা কোনো কাজ, যেমন গুহার মুখ বন্ধ না করা বা আগুন না নেভানো, মানেই ছিল জীবন মরণ প্রশ্ন। ও আচ্ছা। তাই প্রকৃতি আমাদের মস্তিষ্ককে এমনভাবে তৈরি করেছে যেন অসমাপ্ত কাজগুলো বারবার আমাদের মনোযোগ আকর্ষণ করে, যতক্ষণ না আমরা সেগুলো শেষ করছি। কিন্তু বর্তমান যুগে আমাদের অসমাপ্ত কাজের কোনো শেষ নেই। ইমেল পাঠানো, বিল দেওয়া, প্রেজেন্টেশন বানানো। বুঝতে পেরেছি। এটা তো পুরোপুরি কম্পিউটারের র্যামের মতো। ব্যাকগ্রাউন্ডে যদি অনেকগুলো ভারী সফটওয়্যার বা অপ্রয়োজনীয় ট্যাব খোলা থাকে, তাহলে আমরা সেই ট্যাবগুলোর দিকে না তাকালেও সেগুলো কম্পিউটারের ব্যাটারি এবং স্পিড দুটোই কমিয়ে দেয়। ঠিক। জেইগার্নিক ইফেক্টও ঠিক একই কাজ করে। আমরা কাজগুলো না করলেও সেগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং আমাদের মানসিক শক্তি শুষে নেয়। চমৎকার উদাহরণ। আর এই ব্যাকগ্রাউন্ড ট্যাবগুলো বন্ধ করার সমাধান হলো ব্রেন ডাম্প। ব্রেন গাম্প সেটা কি? মনের ভেতরে ঘুরতে থাকা সব কাজ, দুশ্চিন্তা বা নতুন কোনো আইডিয়া সবকিছু একটি খাতায় বা অ্যাপে লিখে ফেলতে হবে। আচ্ছা, এবার তো কাজের অগ্রাধিকার ঠিক করতে হবে, কারণ তালিকা তো বিশাল হতে পারে। ঠিক বলেছেন। আর এর জন্য রুল অফ 3 বা 3-এর নিয়ম অনুসরণ করা যেতে পারে। মাইক্রোসফটের একজন নির্বাহী জেডি মেয়ারের কাছ থেকে অনুপ্রাণিত এই নিয়মে বলা হয়েছে, সপ্তাহের শুরুতে এমন 3টি লক্ষ্য নির্ধারণ করতে হবে যা ওই সপ্তাহে শেষ করার সবচেয়ে জরুরি। একইভাবে প্রতিদিন সকালে এমন 3টি কাজের তালিকা করতে হবে যা ওই দিন ঘুমাতে যাওয়ার আগে শেষ করা প্রয়োজন। শুধু 3টি কাজ? কিন্তু আমাদের তো প্রতিদিন অনেক কিছু করতে হয়। ইমেল চেক করা থেকে শুরু করে মিটিং, প্রেজেন্টেশন, কেনাকাটা। সেখানে মাত্র 3টি কাজ ঠিক করলে বাকিগুলোর কি হবে? এখানেই আসল কৌশল। 3টি কাজের মানে এই নয় যে আমরা অন্য কোনো কাজ করব না। এর মানে হলো দিনের শেষে এই 3টি কাজ যেন অবশ্যই সম্পন্ন হয়। ও আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, এই 3টি কাজ হলো নোঙরের মতো, যা আমাদের সারা দিনের দিক নির্দেশনা দেয়। এটি অতিরিক্ত কাজের বোঝা থেকে বাঁচিয়ে মানুষকে নির্দিষ্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যে স্থির রাখে। বাকি ছোটখাটো কাজগুলো এই 3টি ফাঁকে ফাঁকি সেরে ফেলা যায়। আচ্ছা, ধরুন আমরা আমাদের বায়োলজিক্যাল প্রাইম টাইম বের করলাম, ব্রেন ডাম্প করে মস্তিষ্কের র্যাম খালি করলাম, এমনকি দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি কাজও
ঠিক করে ফেললাম। হুম কিন্তু সেই গোছানো তালিকাটা হাতে নিয়ে কাজ করতে বসে দেখা যায় কাজ করার বদলে ইউটিউবে ভিডিও দেখছি বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করছি। হা হা, এটা সবারই হয়। তাই না? পরিষ্কার একটি লক্ষ্য থাকার পরও মানুষ কেন অযথা সময় নষ্ট করে বা গড়িমসি করে? পরিষ্কার তালিকা কি কখনো কখনো গড়িমসিকে আরও বাড়িয়ে দেয়? এই প্রোক্রাস্টিনেশন বা গড়িমসি করাটা আসলে কোনো ব্যক্তিগত দুর্বলতা বা অলসতা নয়। এটি আসলে আমাদের মস্তিষ্কের ভেতরে চলা দুটি সম্পূর্ণ ভিন্ন অংশের একটি নিরন্তর যুদ্ধ। যুদ্ধ? হ্যাঁ, একদিকে আছে আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স, যা যৌক্তিক সিদ্ধান্ত নেয় এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যের কথা ভাবে। আর অন্যদিকে আছে লিম্বিক সিস্টেম, যা সবসময় তাৎক্ষণিক আনন্দ খোঁজে। তার মানে এই লড়াইয়ে প্রিফ্রন্টাল কর্টেক্স হলো সেই কড়া হেডমাস্টার যে বলছে কাজ শেষ করো, আর লিম্বিক সিস্টেম হলো সেই দুষ্টু বাচ্চা যে বলছে চলো খেলি। একদম তাই। আর বিবর্তনের দিক থেকে দেখলে লিম্বিক সিস্টেম কয়েক মিলিয়ন বছরের পুরনো। এটি আমাদের টিকে থাকার আদিম প্রবৃত্তি। অন্যদিকে প্রিফ্রন্টাল কর্টেক্স অনেক নতুন সংযোজন। তাই এই লড়াইয়ে প্রায় শক্তিশালী লিম্বিক সিস্টেম জিতে যায়। কাজগুলো যখন বিরক্তিকর, হতাশাজনক, অগোছালো, অর্থহীন বা কোনো তাৎক্ষণিক পুরস্কারবিহীন হয়, তখন লিম্বিক সিস্টেম আমাদের সেই কাজ থেকে সরিয়ে সহজ আনন্দের দিকে নিয়ে যায়। আমি তো বলবো ইন্টারনেট হলো লিম্বিক সিস্টেমের জন্য সবচেয়ে বড় ক্যান্ডি স্টোর বা জাদুর বাক্স। অবশ্যই। মানে এখানে কোনো পরিশ্রম নেই, ঘাম ঝরাতে হয় না, শুধু একটা ক্লিকে মস্তিষ্ককে ডোপামিনের বন্যায় ভাসিয়ে দেওয়া যায়। খুবই প্রাসঙ্গিক রূপক। এবং এই গড়িমসির পেছনে আর একটা চমকপ্রদ মনস্তাত্ত্বিক কারণ আছে। বিজ্ঞানীরা এফএমআরআই মেশিনের মাধ্যমে মানুষের মস্তিষ্কের স্ক্যান করে দেখেছেন, মানুষ যখন তার ভবিষ্যতের কথা ভাবে, মস্তিষ্ক তখন এটিতে সম্পূর্ণ অপরিচিত একজন মানুষের কথা ভাবার সমতুল্য মনে করে। দাঁড়ান, আপনি বলতে চাইছেন আমি যদি আগামী শুক্রবারের আমার কথা ভাবি, যে কিনা অনেকগুলো জরুরি কাজ করবে বলে জমিয়ে রাখছে, আমার মস্তিষ্ক তখন আমাকে এবং আগামী শুক্রবারের আমাকে সম্পূর্ণ আলাদা দুজন মানুষ ভাবে? ঠিক তাই। এটা অনেকটা এমন যে আগামী শুক্রবার আমি কাজ করব না, টেইলর সুইফট বা অন্য কোনো অপরিচিত মানুষ এসে আমার কাজগুলো করে দিয়ে যাবে। হ্যাঁ, হুবহু তাই। যখন আমরা কঠিন কাজগুলো কালকের জন্য ফেলে রাখি, মস্তিষ্ক তখন সেই কাজগুলোকে সম্পূর্ণ একজন দূরের মানুষের ঘাড়ে চাপিয়ে দেয়। মাই গড! হ্যাঁ, তাই ভবিষ্যতে নিজের ওপর সব কঠিন কাজের বোঝা চাপিয়ে দিতে আমাদের বিবেকে একটুও বাধে না। আমরা অবচেতনভাবেই ভাবি, কালকের কাজ কালকের ওই লোকটা ঠিকই সামলে নেবে, আমার আজ কষ্ট করার দরকার নেই। এটা তো সত্যি অদ্ভুত এবং একই সাথে ভয়ানক। আমরা আক্ষরিক অর্থে একজন অপরিচিত মানুষকে আমাদের জীবনের সবচেয়ে কঠিন কাজের দায়িত্ব দিয়ে দিচ্ছি। তাহলে এই ফাঁদ থেকে বের হওয়ার উপায় কি? উপায় হল কঠিন কাজগুলোকে লিম্বিক সিস্টেমের কাছে তাৎক্ষণিকভাবে আকর্ষণীয় করে তোলা। ভবিষ্যতের ভরসায় না থেকে বর্তমান মুহূর্তেই কাজের সাথে আনন্দ জুড়ে দেওয়া। সেটা কিভাবে? যেমন ধরুন, অপছন্দের কাজগুলো কোনো পছন্দের ক্যাফেতে বসে এক কাপ দারুণ কফির সাথে করা, অথবা কাজের শেষে নিজেকে কোনো ছোট পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া। এতে লিম্বিক সিস্টেম তাৎক্ষণিক একটি আনন্দের আভাস পায় এবং কাজে বাধা দেওয়ার বদলে উল্টো সহযোগিতা করে। দারুণ একটা কৌশল। আচ্ছা, গড়িমসির ফাঁদ থেকে তো আমরা বাঁচলাম, এবার আসি কাজের সময়ের কথায়। আমরা অনেকেই ভাবি বেশি সময়ে কাজ করা মানেই বেশি উৎপাদনশীল হওয়া। তাহলে কি এখন বেশি আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য আমাদের সপ্তাহে ৯০ ঘন্টা কাজ করা উচিত? দ্বিগুণ সময় ধরে কাজ করলেই কি কাজের পরিমাণ দ্বিগুণ হয়? এটি সম্পূর্ণ একটি মরীচিকা। ক্রিস বেইলি যখন নিজে সপ্তাহে ৯০ ঘন্টা কাজ করার পরীক্ষাটি চালিয়েছিলেন, তখন তিনি একটি অবাক করার সত্য আবিষ্কার করেন। কি সেটা? তিনি দেখলেন, সপ্তাহে ৯০ ঘন্টা একটানা হাড়ভাঙা খাটুনি করে তিনি যে ফলাফল পেয়েছিলেন, সপ্তাহে মাত্র ২০ ঘন্টা কাজ করেও তিনি ঠিক একই পরিমাণ কাজের আউটপুট পেয়েছেন। এটা কিভাবে সম্ভব? মানে ৭০ ঘন্টা সময় বেশি দিয়েও কাজের ফলাফল একই? এর পেছনের বিজ্ঞান বা যুক্তিটা কি? এর পেছনের মূল কারণ হল পার্কিনসন্স ল। এই নিয়মে বলা হয়েছে, একটি কাজ শেষ করার জন্য আমাদের হাতে যত বেশি সময় থাকে, আমরা অবচেতনভাবেই কাজটিকে ততটা দীর্ঘ বা জটিল করে ফেলি। ও আচ্ছা। হ্যাঁ, যখন আমাদের হাতে অফুরন্ত সময় থাকে, তখন আমরা কাজের মাঝে বারবার বিরতি নিই, মনোযোগ হারিয়ে ফেলি এবং শক্তির অপচয় করি। অতিরিক্ত সময়ে মানুষের মনোযোগ ও শক্তি পাতলা হয়ে যায়।
কিন্তু যখন সময় কম থাকে তখন আমাদের মস্তিষ্ক সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজটি শেষ করার জন্য তার পুরো মনোযোগ এক বিন্দুতে কেন্দ্রীভূত করে। তার মানে সময়সীমা বা ডেডলাইন যত টাইট থাকে আমাদের ফোকাস তত তীক্ষ্ণ হয়। একদম। তাহলে দীর্ঘমেয়াদে সুস্থ থেকে কাজ করার জন্য আদর্শ কাজের সময় কতটা হওয়া উচিত? গবেষণায় দেখা গেছে সপ্তাহে ৩৫ থেকে ৪০ ঘন্টা কাজের সময়কে একজন মানুষের জন্য আদর্শ হিসেবে ধরা যায়। একটানা ৮ সপ্তাহের বেশি যদি কেউ সপ্তাহে ৬০ ঘন্টার বেশি কাজ করে তবে তার উৎপাদনশীলতা এমনভাবে কমে যায় যে কোনো কাজ শেষ হতে দ্বিগুণ সময় লাগে। বাপরে! এর পাশাপাশি কাজের সময় মাল্টিটাস্কিং সম্পূর্ণ পরিহার করে সিঙ্গল টাস্কিংয়ে মনোযোগ দেওয়া উচিত। মাল্টিটাস্কিং নিয়ে তো মানুষের মধ্যে একটা গর্ববোধ আছে। অনেকেই ভাবেন তারা একসাথে অনেক কাজ করতে পারেন। কিন্তু বিজ্ঞান বলছে মানুষের মস্তিষ্ক আসলে একসাথে দুটি গভীর বা জটিল কাজ করতে পারে না। সে শুধু এক কাজ থেকে অন্য কাজে খুব দ্রুত লাফিয়ে বেড়ায়। মস্তিষ্ক যখন একটি কাজ বাদ দিয়ে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় যায় এবং আবার আগের কাজে ফিরে আসে তখন আগের মনোযোগ ফিরে পেতে গড়ে প্রায় ২৩ মিনিট সময় লাগে। ২৩ মিনিট? হ্যাঁ, একে বলে সুইচিং কস্ট বা মনোযোগ বদলানোর মূল্য। এই সুইচ করার কারণে মস্তিষ্কের প্রচুর এনার্জি নষ্ট হয় এবং কাজের মান মারাত্মকভাবে কমে যায়। আর এই নিরবচ্ছিন্ন মনোযোগ ধরে রাখার জন্য ইন্টারনেটের সাথে আমাদের সম্পর্কটাও তো ঠিক করা জরুরি। কারণ ইন্টারনেট তো সবসময় আমাদের মাল্টিটাস্কিং করতে বাধ্য করে। অবশ্যই মনোযোগ ধরে রাখতে এবং মস্তিষ্ককে রিকভার করার সুযোগ দিতে একটি নির্দিষ্ট সময়সীমা ঠিক করা প্রয়োজন। যেমন ধরুন, প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত ইন্টারনেট এবং সব ধরনের নোটিফিকেশন সম্পূর্ণ বন্ধ রাখার অভ্যাস গড়ে তোলা যেতে পারে। এতে মস্তিষ্ক গভীর বিশ্রাম নেওয়ার পর্যাপ্ত সময় পায়। কারণ স্বল্প সময়ে তীব্র মনোযোগ ধরে রাখার জন্য তো আমাদের শরীর ও মনের সঠিক জ্বালানি প্রয়োজন। গাড়ি যেমন তেল ছাড়া চলে না, আমাদের শরীরও তো পুষ্টি আর বিশ্রাম ছাড়া চলবে না। একদম ঠিক। উৎপাদনশীলতার চূড়ান্ত ধাপে পৌঁছাতে হলে ঘুম, খাবার এবং পানির কোনো বিকল্প নেই। অনেকেই মনে করেন রাতে ১ ঘন্টা কম ঘুমিয়ে সেই সময় কাজ করলে মনে হয় বেশি প্রোডাক্টিভ হওয়া যাবে। কিন্তু বিজ্ঞান বলছে ভিন্ন কথা। কি বলছে? ১ ঘন্টা ঘুম কমানো মানে হল পরের দিন ক্লান্তি আর মনোযোগের অভাবে অন্তত ২ ঘন্টার উৎপাদনশীলতা নষ্ট হওয়া। আর পানির বিষয়টা তো খুবই চমকপ্রদ। ঘুম থেকে উঠেই পর্যাপ্ত পানি পান করার কথা বলা হয়, কিন্তু শুধু পানি কিভাবে প্রোডাক্টিভিটি বাড়ায়? কারণটা শারীরবৃত্তীয়। রাতে দীর্ঘক্ষণ ঘুমানোর ফলে আমাদের শরীর পানিশূন্য হয়ে পড়ে। সকালে খালি পেটে পর্যাপ্ত পানি পান করলে তা আমাদের মেটাবলিজম বা বিপাক ক্রিয়াকে প্রায় ২৪% পর্যন্ত বাড়িয়ে দেয়। ওয়াও! হ্যাঁ, এর ফলে মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ বাড়ে এবং শরীর নিমেষেই চাঙা হয়ে ওঠে। আর ক্যাফেইন বা কফি, অনেকেই তো কফির মগে চুমুক না দিয়ে দিনের কাজ শুরু করার কথাই ভাবতে পারেন না। কফির একটা নিজস্ব বিজ্ঞান আছে। ক্যাফেইনের কৌশলগত ব্যবহার জানতে হবে। সারাদিন কফি খেলে শরীর একসময় এতে অভ্যস্ত হয়ে যায় এবং তখন ক্যাফেইন আর কোনো উদ্দীপক হিসেবে কাজ করে না। ঠিক। বরং কফি খাওয়া উচিত দিনের এমন একটা সময়ে যখন সত্যিই খুব জটিল কোনো কাজে তীব্র মনোযোগ দেওয়ার দরকার, অথবা যখন শরীরের স্বাভাবিক এনার্জি একটু কমতির দিকে থাকে। দারুণ। তবে এখানে একটা বিষয় যোগ না করে পারছি না। সব ধরনের ডায়েট, রুটিন আর নিয়মের বাইরে সবচেয়ে বড় এবং কার্যকরী প্রোডাক্টিভিটি হ্যাকস হল আসলে মানসিকভাবে খুশি বা সুখী থাকা। এটা খুবই খাঁটি কথা। গবেষণায় স্পষ্টভাবে দেখা গেছে সুখী মানুষেরা সাধারণত অন্যের চেয়ে 31% বেশি প্রোডাক্টিভ হন। প্রোডাক্টিভিটি কখনই নিজের ওপর নির্দয় হয়ে বা নিজেকে শাস্তি দিয়ে অর্জন করা যায় না। নিজের প্রতি সহানুভূতিশীল হওয়াটা খুব জরুরি। এই আত্মসহানুভূতির একটা দারুণ গল্প ক্রিস পেইলির নিজের জীবনেই আছে। তিনি যখন আয়ারল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হন এবং তার ২ পা ভেঙে যায়, তখন তিনি প্রবল শারীরিক যন্ত্রণার মধ্য দিয়ে প্রোডাক্টিভিটির প্রকৃত অর্থ বুঝতে পেরেছিলেন। হ্যাঁ, চরম এক হতাশা ও কষ্টের মুহূর্ত ছিল সেটি। কিন্তু তখন তিনি উপলব্ধি করেন যে শুধুমাত্র রুটিন বা নিয়মকানুনের ভেতরে আটকে থাকাই সব নয়, বরং পরিবার, বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের সাথে অর্থবহ যোগাযোগ এবং মানুষের প্রতি গভীর সহানুভূতি হল আমাদের কাজের মূল চালিকা শক্তি। একদম। মানসিক শান্তি না থাকলে কোনো রুটিনই কাজ করে না। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই কঠিন সময়েও ২ পা ভাঙা অবস্থাতেও তিনি ভেঙে পড়েননি, বরং তার প্রোডাক্টিভিটি অভ্যেসের কারণে
ডেডলাইনের ৬ সপ্তাহ আগেই তিনি তার বইয়ের পাণ্ডুলিপি জমা দিতে পেরেছিলেন। এটি দারুণভাবে প্রমাণ করে যে প্রোডাক্টিভিটির এই নিয়মগুলো, যেমন বায়োলজিক্যাল প্রাইম টাইমে কাজ করা, রুল অফ 3 মেনে চলা এবং মনোযোগ ধরে রাখা, এগুলো শুধু স্বাভাবিক বা শান্ত সময়ের জন্য নয়, সংকটের সময়ও এগুলো আমাদের পথ দেখায় এবং শক্ত হাতে পরিস্থিতি সামাল দিতে সাহায্য করে। পুরো আলোচনার মূল নির্যাসগুলো যদি আমরা একটু সংক্ষেপে মনে করিয়ে দিই। প্রথমত, রুল অফ 3 মেনে চলা, অর্থাৎ দিনে এবং সপ্তাহে 3টি মূল লক্ষ্য নির্ধারণ করে সেগুলোর ওপর ফোকাস করা। দ্বিতীয়ত, নিজের বায়োলজিক্যাল প্রাইম টাইম বা সর্বোচ্চ শক্তির সময় খুঁজে বের করে সেই নির্দিষ্ট সময়ে সবচেয়ে কঠিন ও গুরুত্বপূর্ণ কাজগুলো করা। তৃতীয়ত, ব্রেন ডাম্পের মাধ্যমে মাথার ভেতর জমে থাকা অসংখ্য কাজের ভিড় খালি করে ফেলা। হ্যাঁ, আর চতুর্থত, নিজের ভবিষ্যতে সত্তাকে একজন অপরিচিত বা দূরের মানুষ না ভেবে নিজের খুব কাছের বন্ধু হিসেবে দেখা, যাতে আমরা তার ওপর কঠিন কাজের বোঝা নির্দয়ভাবে না চাপিয়ে দিই। রাইট। এবং এই সব কিছুর ওপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হল নিজের প্রতি দয়ালু হওয়া, নিজের শারীরিক ও মানসিক শক্তির যত্ন নেওয়া, পর্যাপ্ত ঘুমানো এবং এমন সব কাজের পেছনে সময় ব্যয় করা যা সত্যি আমাদের জীবনে অর্থবহ এবং আনন্দদায়ক। চমৎকার একটি উপসংহার। এই গভীর আলোচনাটি যদি ভালো লেগে থাকে এবং এখান থেকে পাওয়া কৌশলগুলো যদি দৈনন্দিন জীবনে কাজে আসে, তবে অবশ্যই ইংলিশি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার অনুপ্রেরণাই আমাদের আরও নতুন, চমকপ্রদ ও তথ্যবহুল আলোচনা নিয়ে আসতে সাহায্য করবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। একেবারে শেষে চিন্তার জগতে একটি ধাক্কা দেওয়ার জন্য একটি ছোট্ট কথা বলে শেষ করতে চাই। যদি প্রোডাক্টিভিটির বা উৎপাদনশীলতার চূড়ান্ত উদ্দেশ্যই হয় আমাদের জীবনের সবচেয়ে অর্থবহ এবং প্রিয় বিষয়গুলোর জন্য সময় বের করা, তবে আজ একবার ভেবে দেখা প্রয়োজন আমরা আমাদের জীবনে ঠিক কোন অর্থবহ জিনিসটির জন্য এত তাড়াহুড়ো করে সময় বাঁচানোর চেষ্টা করছি। আমরা যা অর্জন করতে চাইছি সেই জিনিসটি কি আসলেই আমাদের বর্তমান সময়ের সুন্দর মুহূর্তগুলোর চেয়ে বেশি মূল্যবান?